আমার যে ইমেলে পাঠিয়েছি ওই ফাইলটা ডাউনলোড করেছিলাম, গতকালকে দেখলাম ডাউনলোড করার পর এই ফাইলটার থেকেই সমস্যা হচ্ছে না দেখা যায়, কিন্তু আগের ফাইলগুলিতে কি হয়েছে জানি না, ওগুলি কোনোভাবে শেয়ার করতে পারছিলাম না। তো ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি, কারণ ইতিমধ্যে তো 8 মিনিট 7-8 মিনিট চলে গেছে, আমার ঢুকাতেই তো দেরি হয়েছে কিছু। তোমরা তো আস্তে আস্তে অনেকে ঢুকছে, কিন্তু আমার সময় চলে যাচ্ছে। এখন যদি অনুমতি দাও আমি শুরু করতে পারি। সিয়ার, স্যার আমি আপনি শুরু করেন স্যার, ওরা জয়েন দিতে থাকুক ঠিক স্যার। আছে। কোয়ান্টাইলস, তোমরা এই নামটা এর আগে শুনেছো কিনা আমি জানি না। কোয়ান্টাইলস মূলত 3 রকমের রয়েছে। এগুলিকে আমাদের সাধারণত পজিশনাল অ্যাভারেজ আছে আর লোকেশনাল অ্যাভারেজ আছে। তো এগুলি পজিশনাল, যেমন মিডিয়ানটা পজিশনাল, ঠিক কোয়ান্টাইলসগুলো পজিশনাল অ্যাভারেজ হিসেবে পরিচিত, বা এগুলি মেজার্স অফ লোকেশন, আদার আদার মেজার্স অফ লোকেশন হিসেবে পরিচিত এগুলি। যেমন আমরা মূলত অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, মিডিয়ান এবং মোড পড়েছি। এখন অন্যান্য আরো কিছু মেজার এই চ্যাপ্টারে আছে, যেগুলি একত্রে কোয়ান্টাইলস হিসাবে পরিচিত। কোয়ান্টাইলস 3 রকম আমি ইতিমধ্যে বলেছি। First one quartiles, second one deciles, and last one quintiles. মিডিয়ান যেমন হোল ডিস্ট্রিবিউশনকে করে, এখানে 3টা কোয়ার্টাইলস আছে, 9টা ডিসাইলস আছে, আর 99টা পার্সেন্টাইল আছে। তো এই কোয়ার্টাইলগুলো 3টা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোয়ার্টাইলস, সমান 4টা ভাগে ভাগ করবে 3টা কোয়ার্টাইল। ডিসাইল ডাটা আনগ্রুপড যদি হয় এবং মানের ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে সাজানো হয়, তারপর আমরা এগুলি যদি বের করি, এই 9টা ডিসাইলস, এই 9টা ডিসাইলস পুরো ডিস্ট্রিবিউশনটাকে বা ডাটা সেটটাকে সাজানোর পর সমান 10টা ভাগে ভাগ করবে। একইভাবে পার্সেন্টাইলস 99টা সমান 100 ভাগে ভাগ করবে। এগুলি আমরা গ্রুপ বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের যেখানে কন্টিনিউয়াস বা ডিসক্রিট যেটাই থাকুক, উভয় ক্ষেত্রে আমরা এই মানগুলি, এই কোয়ার্টাইলগুলি, বিশেষ করে 3টা কোয়ার্টাইল, 9টা ডিসাইল, 99টা পার্সেন্টাইল আমরা বের করতে পারি। মিডিয়ান যেভাবে বের করেছি অনেকটা সেই রকম ভাবেই এই কোয়ান্টাইলসগুলি বের করা যায়। গ্রুপ এবং আনগ্রুপ উভয় ক্ষেত্রে আমরা বের করতে পারি, এবং মিডিয়ানের ক্ষেত্রে আমরা যেভাবে করেছি অনেকটা সেই রকম এখানে আমরা দেখাতে পারি। এখানে দেখো, আমি
গ্রুপ ডাটার জন্য কিভাবে বের করবে সেটি দেখিয়েছি। Computation of quantiles from frequency distribution is very much similar to that of median. Medianer মতই। আচ্ছা, we first need to identify the corresponding quartile class. যেমন আমরা in case of computing median, at first we have detected which one of the classes can be considered as the median class. Similarly, here for computing any of the three quartiles, we have to detect the quartile class at first. Okay, তাহলে আমরা দেখো এখানে কি লিখেছি, the classes having cumulative frequencies। আমরা যখন মিডিয়ান বের করেছি তখন আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা প্রথমে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে বের করে নিতে হয়েছে। সেটা আমরা সাধারণত অ্যাসেন্ডিং অর্ডারে বের করে থাকি। ডিসেন্ডিং করে তা আপত্তি নেই, তবে অ্যাসেন্ডিং অর্ডারে সাধারণত বের করা হয়, অর্থাৎ ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে যাওয়া হয়। এখানে আমরা দেখছি যে যখন আমরা কোয়ার্টাইল গুলো বের করব তখন আমরা কোয়ার্টাইল, যেহেতু তিনটা কোয়ার্টাইল হোল ডিস্ট্রিবিউশনকে চারটে ভাগ করে, তাই এখানে 4 দিয়ে ভাগ করা হচ্ছে, চারটে ভাগে ভাগ করে। তাহলে এখানে আই এর মানটা এই যে দেখছি এখানে আই আই এন, আই এর সাথে গুণ করেছি এন কে ডিভাইড বাই 4। তাহলে আই এর মানটা হবে ফার্স্ট কোয়ার্টাইল যখন বের করব তখন আই এর মান 1 হবে, সেকেন্ড কোয়ার্টাইলের ক্ষেত্রে 2 হবে, থার্ড কোয়ার্টাইলের ক্ষেত্রে 3 হবে। আমরা দেখতে পাই সেকেন্ড কোয়ার্টাইল আর মিডিয়ানের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন? কারণ আমরা মিডিয়ান বের করবার সময় n/2 দিয়ে, n কে 2 দিয়ে ভাগ করেছি, তারপর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে ওখানে আমরা দেখেছি কোন ক্লাসের মধ্যে মিডিয়ান ওই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কোন ক্লাসের মধ্যে পড়ে, সেই ক্লাসটাকে আমরা মিডিয়ান ক্লাস বলেছি। এখানে আই এর মান 2 হলে আমরা দেখছি যে 2 টাইমস n ডিভাইড বাই 4, দ্যাট মিন্স n/2। তাহলে সেকেন্ড কোয়ার্টাইল আর মিডিয়ানের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা যেভাবে মিডিয়ান বের করেছি সেইভাবে সেকেন্ড কোয়ার্টাইল ক্লাসও বের করতে পারি। শুধু সেকেন্ড কোয়ার্টাইল ক্লাস না, আমরা ফার্স্ট এবং থার্ড কোয়ার্টাইল ক্লাসও বের করতে পারি। থার্ড কোয়ার্টাইল ক্লাস বের করবার সময় আমাদের 3 টাইমস n মানে 3n থ্রাইস n ডিভাইড বাই 4, এইভাবে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে কোন ক্লাসের মধ্যে এই ফ্রিকোয়েন্সিটা পড়ে ওইটা আমরা দেখে ডিটেক্ট করতে পারবো থার্ড কোয়ার্টাইল ক্লাস, সেকেন্ড এবং সেকেন্ড কোয়ার্টাইল, ফার্স্ট কোয়ার্টাইল আমরা বের করতে পারবো। এবং বের করার পর একইভাবে আমরা মিডিয়ানে যেভাবে সূত্র প্রয়োগ করেছিলাম এখানে এক্স্যাক্টলি সেই রকম সূত্রটাই হবে। আমরা যেমন ওখানে মিডিয়ান বের করতে গিয়ে মিডিয়ান ক্লাস ডিটেক্ট করে এই এল হলো মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট। এক্স্যাক্টলি আমার যদি ফার্স্ট ক্লাস এখানে কোয়ার্টাইল ফার্স্ট কোয়ার্টাইল বের করতে চাই তাহলে ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস ডিটেক্ট করার পর ওই ক্লাসের লোয়ার লিমিটটা এখানে হবে এবং এখানে আই এর মান 1 হবে, সো n/4 মাইনাস f1 ড্যাশ ডিভাইড বাই f1 স্মল f1। স্মল f1 হলো ফার্স্ট কোয়ার্টাইল ক্লাসের ফ্রিকোয়েন্সি, আর এটা হলো মিডিয়ান যেরকম বলেছিলাম সেই ক্ষেত্রে যে করেছি যে এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা হলো মিডিয়ান ক্লাসের পূর্ববর্তী ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ঠিক এখানে এটা যখন ফার্স্ট কোয়ার্টাইল বের করব তখন এটা ফার্স্ট কোয়ার্টাইল ক্লাসের পূর্ববর্তী ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হিসাবে এটি আমরা অন্তর্ভুক্ত করব সূত্রের, বা ওই মানটাই বসিয়ে দেব। এইভাবে আমরা আর এইচ হলো আমাদের ফার্স্ট কোয়ার্টাইল ক্লাসের লেংথ। এইভাবে আমরা যে কোনোটাই বের করতে পারি 1 2 3 এর, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড এবং থার্ড কোয়ার্টাইল। আমরা যদি ডিসাইল বের করতে চাই তাহলে যে এর মানে 1 থেকে 9 পর্যন্ত, এখানেও আমরা ফিফথ ডিসাইল মানে মিডিয়ান বা সেকেন্ড কোয়ার্টাইলের সমান। সো যে এর মান যদি 5 বসিয়ে দিই আমরা একইভাবে এখানে 5 বসলে n/2 পাই, যেটা মিডিয়ান ক্লাসের সমান হয়ে যাচ্ছে। আমরা দেখছি এই ফিফথ ডিসাইল ক্লাস আর মিডিয়ান ক্লাস একই, সো মিডিয়ানের মান যা হবে ফিফথ ডিসাইল তা হবে। এমনকি পার্সেন্টাইল হিসেবে 50% ফিফথ ডিসাইল সেকেন্ড কোয়ার্টাইল মিডিয়ান একই হবে। অপরদিকে দেখো আমরা যদি ডিসাইল 9টা আছে, এটা এই 9টা ডিসাইল মোট ডিস্ট্রিবিউশনকে 10টা ভাগে ভাগ করবে,
যেমন ধরো তোমরা একটা কলা, এই কলাকে সাগর কলা বড়, এটাকে যদি সমান, আমরা এক কাজ করি, কলার যে মাথার অংশ আছে দুই পাশ কেটে সমান সাইজ করব, তারপর ওইটাকে যদি আমরা 4টে ভাগে ভাগ করতে চাই তাহলে আমাদের কাটিং পয়েন্ট থাকবে 3টা। ঠিক তদ্রূপ এখানে আমি 10টা ভাগে ভাগ করতে গেলে কাটিং পয়েন্ট থাকবে 9টা, 100 ভাগে ভাগ করতে গেলে কাটিং পয়েন্ট থাকবে 99টা। এখানে আমরা দেখছি যে এখন ডিসেল যদি বের করতে চাই তাহলে ধরো আমরা 9th ডিসেল বের করতে চাই, তাহলে যে মান 9 বসাতে হবে এই সূত্রের মধ্যে, এখানে 9 বসিয়ে 9 টাইমস n ডিভাইড বাই 10 মাইনাস, একইভাবে আমরা কিন্তু এই মানটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে কোন ঘরে কোন ক্লাসে পড়ে ওই ক্লাসটাকে তখন আমরা 9th ডিসাইল ক্লাস হিসেবে ডিটেক্ট করব, এবং তারপর ওই ক্লাসের লোয়ার লিমিট, আর এটা তো সূত্রে আছে, আর 9th ডিসাইল ক্লাসের পূর্ববর্তী ক্লাসে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, 9th ডিসাইল ক্লাসের ফ্রিকোয়েন্সি এবং 9th ডিসাইল ক্লাসের ক্লাস লেংথ h হিসেবে আমরা এখানে অন্তর্ভুক্ত করব বা বসিয়ে দেব সূত্রের মধ্যে, তাহলে আমরা 9th ডিসাইল ক্লাসের মানটা পেয়ে যাব, সরি 9th ডিসাইলের মানটা পেয়ে যাব। নেক্সট হলো পার্সেন্টাইল। পার্সেন্টাইলেও আমরা যে কোনো 1 থেকে 99 পর্যন্ত আমরা যে কোনো পার্সেন্টাইল বের করতে পারি। এখানে কে এর মান যদি আমরা ফার্স্ট পার্সেন্টাইল বের করি, কে এর মান 1 হবে, সো n বাই 100। আর কে এর মান যদি আমরা ধরো 11th পার্সেন্টাইল বের করতে চাই, 11n ডিভাইড বাই 100, এইভাবে আমরা যে কোনোটাই বের করতে পারবো, এবং এই পার্সেন্টাইল যেটাই বের করতে যাই সেটার এই মানটা বের করে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে কোন ক্লাসে পড়ে ওই ক্লাসের বরাবরে, মানে যে ক্লাসে পড়বে সেই ক্লাসটাকে আমরা তততম পার্সেন্টাইল ক্লাস হিসেবে বিবেচনা করব, এবং সেই ক্লাসের লোয়ার লিমিট নেব, তারপরে পূর্ববর্তী ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এবং ওই ক্লাসের ফ্রিকোয়েন্সি, আর h হলো ওই ক্লাসের লেংথ দিয়ে আমরা গুণ করে দিয়ে এইভাবে যে কোনো পার্সেন্টাইল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে এইভাবে বের করতে পারবো। এখানে দেখো আমি যে কথা বলেছি সেটাই মিডিয়ান 50 পার্সেন্টাইল 5th ডিসাইল এবং সেকেন্ড কোয়ার্টাইলে সমান, এমনকি আরো কিছু ইকুইটি এখানে দেখানো হয়েছে, যেমন ফার্স্ট কোয়ার্টাইল 25th পার্সেন্টাইলের সমান, থার্ড কোয়ার্টাইল 75th পার্সেন্টাইলের সমান, এইভাবে 6th ডিসাইল আমরা দেখলাম 68th পার্সেন্টাইলের সমান। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে, স্যার এগুলি বের করার দরকার কি, এদের ইউটিলিটি কি, এগুলি শিখে কি হবে, এটি কেউ প্রশ্ন করতে পারো। তাহলে আমরা ওই প্রশ্নের উত্তরটা যদি দিতে চাই তাহলে একটা এক্সাম্পল এখানে কি আছে, হ্যাঁ আমরা ধরো এই এক্সাম্পলটাতে দেখি। এখানে আমরা যদি জানতে চাই ধরো কোন মার্কস, এটা যদি মার্কসের ডাটা হয় তাহলে আমি বলতে পারি যে ওই মার্কসটা বের করো যে মার্কসের নিচে 25% স্টুডেন্ট মার্কস পেয়েছে, এমন একটা মার্কস বের করো যে মার্কসের নিচে 50% স্টুডেন্টের মার্কস এবং উপরে 50%, এবং ওই ভ্যালুটা যদি কোনো কেউ পেয়ে থাকে যে কোনো দিকে অ্যাড করলে হবে, সমস্যা নেই। তাহলে আমি যদি বলি যে এমন একটা মার্কস বের করো যে মার্কসের নিচে তোমার 75% স্টুডেন্টের মার্কস আছে, উপরে 25% আছে, তাহলে থার্ড কোয়ার্টাইল বের করতে হবে। যদি বলি যে 50% আছে তাহলে মিডিয়ান বা সেকেন্ড কোয়ার্টাইল বা 5th ডিসাইল বা 50th পার্সেন্টাইল, একই কথা। যদি বলি যে এমন একটা মার্কস বের করো যে মার্কসের নিচে 60% স্টুডেন্টের মার্কস আছে, ওইটা 6th ডিসাইল বা 60th পার্সেন্টাইল বের করতে হবে। এইভাবে আমরা এইগুলির ব্যবহার দেখাতে পারি। এখন দেখো গ্রাফিক্যাল লোকেশন অফ মিডিয়ান এন্ড কোয়ান্টাইলস, এগুলি আমরা গ্রাফিক্যালিও বের করতে পারি। গ্রাফ থেকে আমরা কিভাবে বের করতে পারি, আমরা এখানে যখন গ্রাফ আসলে মূলত দুই রকম ভাবে করা যেতে পারে, একটা হলো লেস দেন টাইপ, একটা হলো মোর দেন টাইপ। লেস দেন টাইপ হলো
যেটা আমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখিয়ে লেস দেন টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেমন ধরো এইটা লেস দেন টাইপ, যে এখানে দেখো 5 14, মানে কি মার্কস অবটেন্ড, সরি এটাকে বলা যেতে পারে মার্কস লেস দেন 60, number of students who have obtained marks less than 60 কতজন, তাহলে আমি বলতে পারি 5 জন। এরপর বলতে পারি নাম্বার অফ স্টুডেন্টস হু হ্যাভ বা হু obtained marks less than 70 কতজন, 70 নিচে কতজন, একদম এই দুই ক্লাসের যতজন সবাই, তার মানে 5 আর 9 যোগফল। আমি যদি বলি যে নাম্বার অফ স্টুডেন্টস হু হ্যাভ obtained marks লেস দেন 80, তাহলে এই তিনটা ক্লাসের ফ্রিকোয়েন্সি যোগফল, মানে এই ক্লাসে আছে 5 জন, এই ক্লাসে 9 জন, এই ক্লাসে 13 জন, কাজে এই তিনটা যোগফল। এইভাবে আমরা এটাকে লেস দেন টাইপ বলে থাকি। সো লেস দেন টাইপের ক্ষেত্রে আমরা আপার লিমিট ব্যবহার করছি, যার কারণে যখন গ্রাফ ব্যবহার করব তখন লেস দেন টাইপ অজাইভ বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ আঁকলে সেই ক্ষেত্রে আমাদের আপার লিমিট এক্স অ্যাক্সিসে ব্যবহার করতে হবে। আর যদি আমরা যখন বলি মার্কস ইকুয়াল টু অর মোর দেন 50 কতজন, সবাই 50 সমান বা তার বেশি কতজন পেয়েছে, সবাই। মার্কস ইকুয়াল টু 60 অর মোর কতজন, এই 60 এর নিচে যারা তারা এই ক্লাসে, সো 5 টোটাল থেকে 5 বিয়োগ করে দিলে বাকিটা। মার্কস ইকুয়াল টু 70 অর মোর, এটা বললে এই 70 নিচে দুই ক্লাসে মার্কস আছে, সো 14, এই যে 5 আর 9 যোগ করে 14, টোটাল থেকে 14 বাদ দিয়ে দিলে পুরোটাই হয়ে যাবে। এই কারণে এই মোর দেন টাইপ যখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আঁকা হবে তখন লোয়ার লিমিট ব্যবহার করা হয় এক্স অ্যাক্সিসে গ্রাফ করবার সময়। যেমন এখানে ধরো আমরা দেখছি এটা লেস দেন টাইপ অজাইভ করা হয়েছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এখানে করা হয়েছে লেস দেন টাইপ, আপার লিমিট ব্যবহার করা হয়েছে ক্লাসের। এখান থেকে আমরা তাহলে n/4 এখানে ডিটেক্ট করে তারপর দেখা যায় এখান থেকে আমরা সোজা প্যারালাল লাইন এক্স অ্যাক্সিস টানলে তারপর যেই গ্রাফকে যেখানে এটা ক্রস করছে সেখান থেকে একদম পারপেন্ডিকুলারলি একটা লাইন যদি টানি সেই লাইনটা Q1 হবে এক্স অ্যাক্সিসের ভ্যালু, যেটা এক্স অ্যাক্সিস থেকে ভ্যালু, সেই ভ্যালুটা হলো কোয়ার্টাইল, ফার্স্ট কোয়ার্টাইল। একইভাবে সেকেন্ড কোয়ার্টাইল বা মিডিয়ান হলো n/2 এবং থ্রাইস n/4, দ্যাট মিন্স 3 টাইমস n/4, এই ভ্যালুটা একইভাবে এখানে ডিটেক্ট করে ওখান থেকে একটা প্যারালাল লাইন এক্স অ্যাক্সিসের এঁকে ওই যেখানে গ্রাফটাকে ক্রস করবে ওখান থেকে পারপেন্ডিকুলার লাইন একটা আঁকলে এক্স অ্যাক্সিসে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে, ছেদ করবে, স্পর্শ করবে, সেই ভ্যালুটা হলো থার্ড কোয়ার্টাইল। এইভাবে গ্রাফিক্যালি আমরা ডিসাইল বের করতে পারি, পার্সেন্টাইল বের করতে পারি, এবং সেই ক্ষেত্রে আমরা ডিসাইল বের করতে গেলে n/10, n/twice n/10, thrice n/10, এইভাবে 9n/10 এইভাবে ডিসাইলের এখানে বসিয়ে মান, সেখান থেকে আমরা প্যারালাল লাইন টেনে ওখান থেকে যেখানে গ্রাফে ক্রস করবে, স্পর্শ করবে, সেখান থেকে পারপেন্ডিকুলার লাইন টেনে এক্স অ্যাক্সিসের ওই ভ্যালুতে ওই করেসপন্ডিং ডিসাইল হবে। একেবারে পার্সেন্টাইলের ক্ষেত্রে আমরা p/100 ফার্স্ট পার্সেন্টাইল, এইভাবে টুয়াইস p/100, থ্রাইস p/100, ধরো 60 p/100, এইভাবে যে কোনো পার্সেন্টাইলে আমরা এই ওয়াই অ্যাক্সিসে বসিয়ে ওখান থেকে একটা প্যারালাল লাইন টেনে যে গ্রাফকে যেখানে স্পর্শ করবে সেখান থেকে এক্স অ্যাক্সিসের দিকে পারপেন্ডিকুলার লাইন টানলে এক্স অ্যাক্সিসের ওই মানটাই হলো আমাদের, কারণ ভ্যালুগুলি হলো এক্স অ্যাক্সিসে, ওই মানটাই হলো আমাদের তততম পার্সেন্টাইল হবে। এইভাবে গ্রাফিক্যালিও আমরা এই বিভিন্ন কোয়ান্টাইলস গুলো ডিটেক্ট করতে পারি এবং বের করতে পারি, নির্দেশ করে কোথায় এক্সিসে এবং সাথে সাথে মানটা কত আমরা বের করতে পারি। এই কথাগুলি এখানে লিখেছে, আমি যেগুলি বলে ফেলেছি। এখানে যতটুকু পড়িয়েছি কারো কোনো প্রশ্ন আছে? স্যার গ্রাফটা কি আসবে এরকম করে লিখতে হবে তখন? গ্রাফটা পরীক্ষায় থিওরিতে আসতে হবে, তখন তোমরা স্কেচিং করলে হবে, হাতে আঁকলেই হবে, ব্যাপার না। ইন্টিগ্রেশন সাইন যেভাবে দাও না, ইন্টিগ্রেশন সাইনের মতো আপনি এঁকে দিলে হবে, কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি।
থিওরিতে যদি আসে তাহলে তোমাকে স্কেচিং করার কথা বলা হবে। স্কেচিং করা মানে তুমি গ্রাফ পেপার ব্যবহার করার দরকার নেই, ফ্রি হ্যান্ডে তুমি খাতার মধ্যে আঁকবে, সেটা ব্যাপার না। ঠিক আছে? জি স্যার। প্র্যাকটিক্যালি আসলে গ্রাফ পেপার দেওয়া হবে, তখন স্কেলিং করতে হবে, এক্স এক্সিস ওয়াই এক্সিসে কত ধরেছ প্রতি ঘরকে, ওগুলি লাগবে। আর কোনো কোশ্চেন আছে? Is there any question? না স্যার। No question. Okay. মোড মোড তোমরা পড়ে এসছো। আসলে ডাটা সেটের মধ্যে যেই ভ্যালুটা তোমরা, আমরা ডাটা সেটের বলছি যখন আনগ্রুপ ডাটা, এমনি র ডাটা আছে, সেখানে যেই ভ্যালুটা সবচেয়ে বেশিবার ঘটেছে বা ঘটবে, যেমন তো আমরা যদি মার্কসের ডাটা কনসিডার করে থাকি, সেখানে যে মার্কসটা সবচেয়ে বেশি সংখ্যক ছাত্র পেয়েছে কমন, হ্যাঁ অনেক 15 20-এর মধ্যে 15, কত তোমাদের মধ্যে 20 জনে বা 18 জনে পেয়েছে, এই মার্কসটাই সবচেয়ে বেশি সংখ্যক পেয়েছে। সো এই 15টাকে আমরা বলবো মোডাল ভ্যালু বা মোড আনগ্রুপ ডাটার ক্ষেত্রে। অপরদিকে গ্রুপ ডাটার ক্ষেত্রে আমাদের প্রথমে in case of group frequency distribution, at first we have to detect which class can be considered as the modal class. Here we can detect that class as modal class which contains maximum frequency. That means যে ক্লাসের ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বেশি হবে সেই ক্লাসটাকে আমরা মডাল ক্লাস হিসেবে ডিটেক্ট করব। তারপর আমরা এই যে ফর্মুলাটা রয়েছে এই ফর্মুলা অনুসারে মোড বের করতে পারবো গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। আর আনগ্রুপের ক্ষেত্রে আমরা যেই ভ্যালুটা সবচেয়ে বেশিবার ডাটা সেটে ঘটবে সেটাকে আমরা মোডাল ভ্যালু বা মোড বলবো। ক্লিয়ার? চলো আমরা দেখি এক্সাম্পল আছে নাকি, কোন এক্সাম্পল? এখানে এই যে এখানে বের করেছে, তাহলে দেখো তো এই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন রয়েছে এখানে কত মোডাল ক্লাস কত কোনটা বলো তো? Which class can be considered as the modal class? Sir, 80 to 90. কোন ক্লাস? Sir, 80 to 90. জোরে বলো। Sir, 80 to 90. Good boy. 80 to 90 because this class possesses maximum frequency. Okay? আচ্ছা, তাহলে দেখো মডেল ক্লাসের লোয়ার লিমিট 80, আমরা বুঝে ফেলেছি 80 টু 90। এই ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 20। আর তার আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি কত মনে রাখো, এটা সূত্রে লাগবে। আগের ক্লাসের কত বলো তো? 13 স্যার। 13। আর পরের ক্লাসের 19। ওকে, তাহলে আগের ক্লাস পরের ক্লাস এগুলি লাগবে আমাদের সূত্রের মধ্যে। দেখো এই 0 যেটা ওটা হলো মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি, আর F1 হলো প্রিভিয়াস ক্লাসের ফ্রিকোয়েন্সি, F2 হলো পোস্ট মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা বসিয়ে দিই, আর L হলো মডেল ক্লাসের লোয়ার লিমিট, আর H হলো মডেল ক্লাসের লেংথ। এখন তাহলে এখানে সূত্রের মধ্যে বসিয়ে দিলে তো সবগুলি পেয়ে যাচ্ছি, মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি, মডেল ক্লাসের পূর্ববর্তী ক্লাসের ফ্রিকোয়েন্সি, মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি, মডেল ক্লাসের পূর্ববর্তী ক্লাসের ফ্রিকোয়েন্সি, মডেল ক্লাসের পরবর্তী ক্লাসের ফ্রিকোয়েন্সি, মডেল ক্লাসের লোয়ার লিমিট আর মডেল ক্লাসের লেংথ, বাস মোড বের করে ফেললাম। এখন চলো মোডটা হ্যালো আদাব, আমি একটু অনলাইন ক্লাস আসছি আন্ডার গ্রাজুয়েট, এই পরে কথা বলবো। হ্যাঁ, তাহলে হলের তোমরা মনে কিছু নিও না, না ধরে পারি না, কারণ কে কোন সময় করে, আননোন নাম্বারও করে। তো এখন দেখো এখানে আমরা দেখছি, তারপরে কি এখন তো মোডের ব্যবহারটা,
আমরা যেমন মিডিয়ানের ব্যবহার সম্বন্ধে বলেছি, বলো তো মিডিয়ান কখন ব্যবহার করব, কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা ব্যবহারের উপযোগী, কে বলতে পারবে? কয়েকটা ক্ষেত্র বলেছি, তার মধ্যে বিশেষ দুই একটা বলো। মিডিয়ান, মিডিয়ান বলো। মিডিয়ান, মোট মনে বলিনি তো, মিডিয়ান বলো। কেউ বলতে পারবে না? মিডিয়ান এক্সট্রিম ভ্যালুর ক্ষেত্রে, ডাটাতে যদি এক্সট্রিম ভ্যালু থাকে, মিডিয়ান বের করতে তো ডাটাকে সাজিয়ে নেব, তাহলে মিডল মোস্ট ভ্যালুটা হলো মিডিয়ান। ডাটাতে যদি এক্সট্রিম ভ্যালু থাকে তাহলে, আর তারপরে ওপেন এন্ড ক্লাস যদি থাকে ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে, গ্রুপ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ওপেন এন্ডেড ক্লাস যদি থাকে, কোন ফার্স্ট ক্লাসের লোয়ার লিমিট জানা নেই, হাইস্ট ক্লাসের আপার লিমিট জানা নেই, তাহলে এই ক্ষেত্রে আমরা মিডিয়ান বের করতে পারি। এখন চলো আমরা মোডের ক্ষেত্রে মোডের ব্যবহারটা দেখি, আমরা কোথায় ব্যবহার হতে পারে মোড। যেমন ধরো আমরা যদি জুতা ফ্যাক্টরির মালিক একজন আমাদের সাথে আছে, ধরো সে এখন বের করতে চাচ্ছে যে এভারেজ সাইজের কোন সাইজটা এভারেজ সাইজ হবে, জুতাতে বানাবে। জুতা ফ্যাক্টরি কি মানুষের মাপ নিয়ে নিয়ে বানায়? সরি, বিরক্ত করছে একটু। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার 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 সরি স্যার, আমি অনলাইন ক্লাসে তো স্যার, ছাত্রীরা বারবার ফোন করে অনেক সময়। স্যার স্যার বলুন বলুন স্যার। আচ্ছা আমি স্যার ব্যাক করবো, ঠিক আছে স্যার। হ্যাঁ দেখো, আমি এমন ভাবে হেলো বলছি যে বিরক্তির সুরে, বড় এক স্যার ভাইস চ্যান্সেলর ছিলেন, উনি করে বসে আছে, বুঝতে পেরেছো? মানে কি যে করব আমি বুঝতেছি না। স্যারের নাম্বার আমার সেভ করা, অন্য আরেকটা নাম্বার থেকে করছে। আমি ক্লাস নিচ্ছি বিদায় আমার বিরক্তি অনুভব হচ্ছে, ফোন আসছে, এতে করে যে বড় স্যার করেছে, দেখা যায় আমি ওই সুরেই কথা বলছি, কারণ আমি তো জানি না কে, ভাবছি ছাত্রছাত্রীদের থেকে পুনঃ পুনঃ বিরক্ত করছে কিনা। ঠিক আছে, এখন দেখো, কারণ তোমাদের দিকে তাকাতে গিয়ে আমি আবার এইভাবে কথা বলছি, কি করব, বিরক্ত অনুভব করছি। তোমরাও ক্লাসের মধ্যে এটা ফোন আসাটা একটা অসুন্দর, আমি কি করব বলো। এখানে কি বলছি যে ধরো জুতা ফ্যাক্টরি, তোমরা কি শুনতেছো ঠিক মতো? জি স্যার। আচ্ছা জুতা, হ্যাঁ বলো। জুতা ফ্যাক্টরি ধরো মালিক, সে কি করছে, এভারেজ সাইজের জুতা কত, কোন সাইজটা বানাবে, এটা কি সবাই মাপ নিবে? ধরো রাস্তাঘাটে কিছু লোক লাগিয়ে দিয়ে, হয়তো বা লোক বলছে আপা 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 একটু দাঁড়াবেন, আপনার পায়ের মাপটা নেব, এইভাবে নেবে যে ভাই একটু দাঁড়ান না, আপনার পায়ের মাপটা নেব দেখি। এরকম করে কি জুতার ফ্যাক্টরি মালিক জুতা বানায়? বলো না স্যার। জুতা বানায় তাহলে কিভাবে? কোন ফ্যাক্টরি তাদের অভিজ্ঞতা ওখান থেকে যে কোন সাইজের জুতা সবচেয়ে বেশি বিক্রি হয়, ওই সাইজটাকে এভারেজ সাইজ বলা হয়। যেই সাইজের জুতা সবচেয়ে বেশি বিক্রি হয় সেই সাইজটাকে এভারেজ সাইজ বলা হয়, অর্থাৎ সেটাই মোড, ওই সাইজটা মোড, যে এই সাইজের জুতা বেশি সংখ্যক বিক্রি হয়েছে, কাজে এটা হলো এই সাইজটা, জুতার সাইজের ক্ষেত্রে ওইটি এভারেজ সাইজ বা মোড। ক্লিয়ার, বুঝতে পেরেছো? ধরো আমরা মেডিকেল সায়েন্সে আমাদের ধরো একটা ওয়াহিদের একটা ডায়াগনস্টিক সেন্টার ওয়াহিদ খুলেছে, ডায়াগনস্টিক সেন্টার। তো এখন দেখা যায় যে ওখানে, বা সায়েম খুলেছে, সায়েম। এখন দেখা যায় ওখানে এমন হতে পারে যে সে বিভিন্ন টেস্ট প্রতিদিন হচ্ছে, কাজে কোন টেস্টটাকে আমরা মোডাল টেস্ট বলবো, যে টেস্ট সবচেয়ে বেশি মানুষ করে বা সবচেয়ে বেশি পেশেন্টের ক্ষেত্রে টেস্টটা করার কথা সাজেশন আসে, প্রেসক্রিপশনে আছে, হ্যাঁ, সেই টেস্টটাকে আমরা মোডাল টেস্ট হিসেবে বিবেচনা করব।
এইভাবে আমরা কোয়ালিটেটিভ ডাটার ক্ষেত্রে মোড বের করতে পারি। হ্যাঁ, এটা শুধু কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে তা না, আমরা মিডিয়ান ও কোয়ালিটেটিভ ডাটার ক্ষেত্রে ইজিলি বের করতে পারি। কিন্তু তোমার এই এই অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন এগুলি কিন্তু কোয়ালিটেটিভ ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা সাধারণত বের করি না, কারণ এগুলি কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের ক্ষেত্রে বের করতে হয়। কোয়ালিটেটিভের ক্ষেত্রে আমরা এগুলি করতে পারবো না। যেমন আমরা মাঝামাঝি সুন্দর কাউকে বলতে পারি, বা তার সৌন্দর্যটা, বিউটিটা মিডিয়াম, এইভাবে বলতে পারি। আমরা কিন্তু ক্যাটেগরি করতে পারি এগুলিকে, এবং যার কারণে সরাসরি যদি আমরা অনেক সময় স্কোরিং করতে পারি আমাদের আরবিট্রারি ভ্যালু দিয়ে, কিন্তু তারপরে এগুলি যেহেতু তাদের অরিজিনাল মান না, সেই কারণে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন এই ক্ষেত্রে বের করা ঠিক না। এই ক্ষেত্রে মোড বের করা যেতে পারে, মিডিয়ান বের করা যেতে পারে। তাই এই মোড, মিডিয়ান এদেরকে বলা হয় পজিশনাল এভারেজ, সাথে সাথে কোয়ান্টাইলস গুলিকে। ওকে, এখন দেখো আমরা তাহলে গ্রাফিক্যালি যদি মোড দেখাতে চাই, তাহলে যেই ভ্যালুটা সবচেয়ে বেশি, অর্থাৎ গ্রাফের যে জায়গায় সবচেয়ে বেশি উচ্চতা, কারণ এই গ্রাফটা ফ্রিকোয়েন্সি কার্ভ, এটা যেটা আঁকা হয়েছে এটা ফ্রিকোয়েন্সি কার্ভ। সো যেই ভ্যালুটা সবচেয়ে বেশি ঘটেছে সেটাই মোডাল ভ্যালু, এই ভ্যালুটা। সো এই গ্রাফিক্যালি আমরা যেখানে হাইয়েস্ট পজিশন গ্রাফের, যে ভ্যালুর এগেইনস্টে, এক্স অ্যাক্সিস যে ভ্যালুর এগেইনস্টে হাইয়েস্ট পজিশন রয়েছে গ্রাফের, সেই ভ্যালুটা এক্স অ্যাক্সিসের আমরা মোডাল ভ্যালু হিসেবে বিবেচনা করব। এইভাবে আমরা একইভাবে আমরা হিস্টোগ্রাম থেকেও মোড বের করতে পারি। কিভাবে? ফ্রিকোয়েন্সি কার্ভ থেকে বের করেছি, আমরা একইভাবে হিস্টোগ্রাম থেকে বের করতে পারি। হিস্টোগ্রামের মধ্যে যেই ক্লাসের এই ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বেশি, অর্থাৎ হিস্টোগ্রামের যে রেক্ট্যাঙ্গেল উচ্চতা সবচেয়ে বেশি, সেই রেক্ট্যাঙ্গেলের ধরো এই যে রাইট সাইড থেকে, রাইট সাইড কর্নার থেকে এখানে পাশের যে রেক্ট্যাঙ্গেল তার রাইট সাইড অ্যাড করব সোজাসুজি। একইভাবে এই হাইস্ট যে রেক্ট্যাঙ্গেল থাকবে ফ্রিকোয়েন্সি যার বেশি, সেটার লেফট সাইড কর্নার থেকে আমরা এখানে ডান পাশের যে অ্যাডজাসেন্ট যে রেক্ট্যাঙ্গেল থাকবে তার লেফট সাইড কর্নার এটা অ্যাড করব সোজাসুজি করে। এটা দুইটা যে লাইন ইন্টারসেক্ট পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার একটা লাইন টানবো, সেই লাইনটা এক্স অ্যাক্সিসের যে বিন্দুতে ছেদ করবো ওই বিন্দুটা, ওই ভ্যালুটাই হবে মোডাল ভ্যালু। এভাবে আমরা গ্রাফিক্যালি দুইভাবে মোড বের করতে পারি, হিস্টোগ্রাম থেকেও করতে পারি, আবার আমরা ফ্রিকোয়েন্সি কার্ভ থেকেও করতে পারি। মোডের কিছু সুবিধা আছে, যে ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড এন্ড ইজি টু ক্যালকুলেট, ইট ইজ নট এফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালুজ। মোড এক্সট্রিম ভ্যালু দ্বারা প্রভাবিত না, কারণ আমাদের এখানে যে ভ্যালুটা সবচেয়ে বেশিবার ঘটে তাকে আমরা মোডাল ভ্যালু বলি। সো এখানে মোডাল ক্লাস ডিটেক্ট করে আমরা বের করে ফেলতে পারি ইজিলি। এক্সট্রিম ভ্যালু আমাদের আনগ্রুপ ডাটার ক্ষেত্রে এক্সট্রিম ভ্যালু আমাদের কোনো প্রভাব বিস্তার করতে পারে না। আর এটা গ্রাফিক্যালি লোকেট করা যায়, এটা সুবিধা। আর এটা দেখো, ইট ইজ নট রিজিডলি ডিফাইন্ড, এটা ডেফিনিশনটা তো স্ট্রং না। ইট ইজ নট বেসড অন অল দ্য অবজারভেশন, সব অবজারভেশন পর প্রতিষ্ঠিত না, কারণ এটা যে ভ্যালুটা সবচেয়ে বেশিবার ঘটে তাকে মোডাল ভ্যালু বলে। যেহেতু সবগুলো অবজারভেশন উপর নির্ভর করে না, তাই এটাকে বলে ইট ইজ নট বেসড আপন অল দ্য অবজারভেশন। ইট ইজ নট সুইটেবল ফর ফার্দার এলজেব্রাইক ট্রিটমেন্ট, কারণ পুনরায় ধরো মেয়েদের মোডাল ভ্যালু ওজনের, ছেলেদের ওজনের মোডাল ভ্যালু, কম্বাইন্ড মোডাল ভ্যালু এক না হতে পারে, বা এরকম সুযোগ নেই বের করার, ফার্দার ব্যবহার করার সুযোগ নেই। আর যেভাবে আমরা অ্যারিথমেটিক মিন বের করেছি। ইউজ অফ মোড এখানে আমি বলেছি, তাহলে আরো ব্যবহৃত ফোরকাস্টিং এর ক্ষেত্রে, বিজনেস ফোরকাস্টিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। গার্মেন্টস এর, রেডিমেড গার্মেন্টস এ কোন সাইজের কাপড় বেশি বিক্রি হয় বা চাহিদা বেশি, শু এর ক্ষেত্রে ওই যে আছে দেখো বলেছি। এইভাবে আমরা মোডের বিভিন্ন ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। তারপর দেখো পরীক্ষা আসতে পারে যে কোন এই যে পাঁচটা এভারেজ আমরা দেখছি, যে তিনটা হলো আমরা ম্যাথমেটিক্যাল, আর দুইটা আমরা দেখছি এখানে দেওয়া, এটা পজিশনাল হিসাবে মিডিয়ান এবং মোড, আর ওগুলি ম্যাথমেটিক্যাল এভারেজ হিসাবে আমাদের তিনটা আছে, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। এখানে দেখো পরীক্ষা আসতে পারে যে which measure of central tendency can be considered as the best one and why? কেন?
হ্যাঁ কোনটা বেস্ট এবং কেন, তখন তুমি কিন্তু এইভাবে একটা কম্পারেটিভ টেবল তৈরি করতে পারো। সেটা ডেফিনিশন ভিত্তিতে দেখা যায় আমরা প্রত্যেকটারই কিছু না কিছু দোষ ত্রুটি আছে, তারপরে কম্পারেটিভলি কাকে ভালো বলবো। আর তোমাদের কিন্তু এই ভালো বলার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, আমি কিন্তু প্রথমে পড়িয়েছি এই চ্যাপ্টার পড়াবার সময় যে সাম ক্যারেক্টারিস্টিক্স of an ideal measure of central tendency, কিছু বৈশিষ্ট্য, it should be rigidly defined, it should be based on all the observations, it should be easy to understand, তারপরে it should be suitable for further algebraic treatment, it should not be affected by extreme value, এইভাবে আমি it should not be affected by, it should be less affected by sampling fluctuation, এরকম বৈশিষ্ট্য আমি হ্যান্ডআউট ফার্স্টেই দিয়েছি এবং ডিসকাস করেছি। সেই বৈশিষ্ট্যগুলোর ম্যাক্সিমাম এই 5টা ফর্মুলার যে কভার করে তাকে আমরা বেস্ট বলবো। আমরা দেখতেছি যে অ্যারিথমেটিক মিনটাই আসলে ডিসকাস করি, ম্যাক্সিমামটা কভার করে অ্যারিথমেটিক মিন। কিছু ত্রুটি আছে, তারপরও তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৈশিষ্ট্য ধারণ করে আছে অ্যারিথমেটিক মিন, তাই অ্যারিথমেটিক মিনকে বলা হচ্ছে বেস্ট মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। স্যার হ্যাঁ বলো। স্যার মোডটাকে স্যার রিজিডলি ডিফাইন্ড কেন বলা হয় না, কিন্তু স্যার মিডিয়ান রিজিডলি ডিফাইন্ড, স্যার এই জিনিসটা একটু বুঝাই দেন স্যার। আচ্ছা, নট রিজিডলি ডিফাইন্ড হলো, দেখো মিডিয়ানের ক্ষেত্রে আমরা কি বলছি, মিডিয়ান ইজ দ্য মিডল মোস্ট ভ্যালু। তাহলে মিডল মোস্ট ভ্যালু যে কোনো ব্যক্তি এটি মিডল মোস্ট ভ্যালু একটা ডাটা সেটের তোমার বের করতে পারবে মোডের, এবং একটাই পাবে। কিন্তু মোডের ক্ষেত্রে তুমি অনেক সময় যদি দুইটা ভ্যালু দেখা গেছে যে তোমার 15 10 বার ঘটেছে, তোমাদের ডাটাতে 14 10 বার ঘটেছে, সেই ক্ষেত্রে তো আমরা একটা ফিক্সড ভ্যালু পাচ্ছি না, আমরা তখন বাই মোডাল ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছ? 15 কা মোড বলতে হবে, 14 কা মোড বলতে হবে। বুঝতে পেরেছ? জি স্যার, তার মানে স্যার এই ক্ষেত্রে নির্দিষ্ট করে আমরা বলতে পারবো না যে এক্স্যাক্টলি কোন ডিস্ট্রিবিউশনে যে একটা মোডাল ভ্যালু থাকবে এমন কোনো কথা নেই, একাধিক মোডাল ভ্যালু থাকতে পারে, কাজে ওটা রিজিড না। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এগুলি আমরা দেখছি, এই বৈশিষ্ট্যগুলি আমাদের এখানে ডেফিনিট ক্রাইটেরিয়াতে ডেফিনিশন, ডাটা রেস্ট্রিকশন, এইভাবে আমি বিভিন্ন বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছি, আর সে অনুসারে কম্পারেটিভ টেবিলের মধ্যে দিয়েছি কার কোনটা বৈশিষ্ট্য আছে। এইভাবে ওভারঅল ডিসকাস করে আমরা দেখছি যে বেশি বৈশিষ্ট্য পজিটিভ কার মধ্যে রয়েছে, অ্যারিথমেটিক মিনের মধ্যে। সো এই ওভারঅল আলোচনা করে আমরা ডিসিশন নিচ্ছি যে অ্যারিথমেটিক মিন বেস্ট। ক্লিয়ার? ঠিক আছে, ওগুলি আর আমি আর ইজি তো, ভেরি মাচ ইজি। সো আমি আর এটা ডিসকাস করে সময়টা ইয়ে করতে চাচ্ছি না, আমি নেক্সট ইয়েতে যাই। তোমরা পড়ে দেখি, ওটা সহজ। এখানে তাহলে আমরা মিডিয়ান বের করলাম, কোয়ার্টাইল বের করলাম, আমি তাহলে নেক্সট চ্যাপ্টারে চলে যেতে চাই। তোমরা কি বলো? স্যার বলছি যে ডিসপারশনে যেতে চাই, কারণ আমাদের মনে হয় যেমন ফুড, যদিও কোশ্চেন আমি করব, তারপরও আমি সিলেবাস কভার তো করা উচিত। এভাবে যেভাবে পড়া ডিটেলস, সিলেবাস কিন্তু কভার করা খুব কঠিন হয়ে যাবে। কিন্তু তোমাদের কি এইভাবেই ভালো লাগছে বেশি? স্যার এভাবে পড়ালে স্যার ভালো হয় স্যার, স্যার ধীরে সুস্থে স্যার। বুঝছি, ঠিক আছে। স্যার আজকে তো স্যার সময় শেষ দিকে স্যার, 50 বাজে গেছে প্রায়। আজকে নতুন টপিকস না শুরু করেন স্যার। স্যার এই জায়গাতে তো স্যার অনেক ম্যাথমেটিক্যাল টার্ম আছে স্যার, যেগুলো সূত্রগুলো। ঠিক আছে, দেখো তাহলে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, তোমরা যদি যা পড়িয়েছি কোনো কোশ্চেন আছে কিনা বলো, নতুবা অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিই, কারণ অ্যাটেন্ডেন্স নিতে প্রায় 10 মিনিট। স্যার আরেকবার বলতেন কোনটা বলবো? স্যার ওই যে কোয়ার্টাইল আর ডিটেইলস যেটা বললেন আপনি, ওটা দিয়ে আসলে কি বুঝাচ্ছে? আর আগের ক্লাসটার শেষের দিকে তো আমরা ছিলাম,
যার ফলে বুঝতেছি না। ও আচ্ছা আচ্ছা, আগে ক্লাসে ছিলে না তোমরা, কোথায় আচ্ছা, ছিলে? স্যার আমরা তো ক্লাসে ছিলাম, ওই যে শেষের দিকে নামাজে গেছিলাম, আপনি আরো অতিরিক্ত 5 থেকে 10 মিনিট হয়তো বা ক্লাস নিছিলেন যার আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওখানে তাহলে কোয়ার্টারলির কথা বলেছি যে এখানে এগুলি পজিশনাল অ্যাভারেজ হিসেবে আদার মেজার অফ লোকেশন বা সেন্ট্রাল টেন্ডেন্সি বলা হয়। এগুলি আসলে মূলত অনেক সময় যখন আমরা এরকম বের করতে চাবো যে কোন ভ্যালুর মার্কসের ডাটা আছে, ধরো কোন মার্কসের নিচে 25% স্টুডেন্টের মার্কস আছে, যে কোন মার্কসের উপরে 75% স্টুডেন্টের মার্কস আছে, একই কথা। কোন মার্কসের ধরো এমন একটা মার্কস বলো যে মার্কসের নিচে ধরো 30% স্টুডেন্ট মার্কস পেয়েছে। এইভাবে আমরা যদি কখনো প্রয়োজন হয় আমরা বের করতে চাই সেই ধরনের মার্কসগুলো, তখন আমরা এই কোয়ার্টাইল ডিসাইল পার্সেন্টাইল এগুলি ব্যবহার করে বের করতে পারি। আর মিডিয়ানটা সাধারণত মিডল মোস্ট ভ্যালু। ডাটা যখন সাজাবে তুমি, সাজাতে হবে কিন্তু ফার্স্ট কথা কোয়ার্টাইল ডিসাইল পার্সেন্টাইল মিডিয়ান যাই বের করো, at first you have to arrange the raw data in ascending or descending order, মানের ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে অথবা বড় থেকে ছোটর দিকে তোমাকে প্রথমে এই ডাটাগুলিকে সাজিয়ে নিতে হবে। যেহেতু গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা ছোট থেকে বড়র দিকে আস্তে আস্তে ক্লাসগুলি যেতে থাকে, তাই ওখানে অটোমেটিক্যালি সাজানো হয়ে যায়। কিন্তু আনগ্রুপ ডাটার ক্ষেত্রে ইউ হ্যাভ টু ফার্স্ট অ্যারেঞ্জ দ্য ডেটা ইন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার অফ ম্যাগনিটিউড। তারপরে গিয়ে আমরা বলেছি যে কোয়ার্টাইল হলো আমাদের 3টা কোয়ার্টাইল, কারণ কোন একটা ডাটা সেটকে যদি 4টা ভাগে ভাগ করতে চাই সমান, তাহলে আমরা 3টা কাটিং পয়েন্ট, যেরকম আমরা একটা কলার উদাহরণ দিলাম, কাটতে 4টা টুকরা সমান করতে চাই, তাহলে কেসি দিয়ে বা কোনো কিছু দিয়ে আমরা যদি চাকু দিয়ে কাটতে চাই, তাহলে আমরা ওটাকে স্বাভাবিকভাবে 3টা কাটিং পয়েন্টে আমাদের যথেষ্ট, 3বার কাটলে 4 টুকরো হয়ে যাবে। এমনকি দাঁত দিয়ে যদি তুমি কামড় দাও তাহলে কিন্তু 4 টুকরা করতে হলে 3বার কামড় দিলে হয়ে যাবে, কারণ একটা টুকরা বাইরে থেকে যাবে, স্বাভাবিকভাবে 4 টুকরো হয়ে যাবে। তুমি দেখো, কামড়িয়ে দেখো, যদি ক্লাস শেষে তোমার সম্ভব হয় এরকম কোনো মানে কলা বা জাতীয় কিছু, জব্বার মোড়ে তো আর এখন নেই, বাসাতে আছে কিনা আমি জানি না তোমাদের। এই অবস্থায় আর কি তুমি টেস্ট করে দেখো, যদি 10টা টুকরা করতে চাও 9টা কামড় দিতে হবে, বা কাটিং পয়েন্ট সিজার দিয়ে যদি কাটো তাহলে তোমাকে 9 বার কাটতে হবে। এইভাবে 10 টুকরা হয়ে যাবে। 100 টুকরা করতে চাইলে 99 বার কাটতে হবে। তাহলে 100 টুকরা, একটা ফিতাকে যদি সমান 100 টুকরা ভাগ করতে চাও, কাটিং পয়েন্ট 99টা হবে। তো এইগুলি, এবং আমি বলেছি যে মিডিয়ান যেভাবে বের করেছি ওইভাবে আমরা কোয়ার্টাইল গুলোর মধ্যে মিল রয়েছে। যেহেতু মিডিয়ান সমান 2 ভাগ ভাগ করে, তাই এটা আমরা দেখছি যে এক্ষেত্রে 2 টাইমস n, যখন গ্রুপ ফ্রিকোয়েন্সি থাকবে তখন 2 দিয়ে গুণ করে n কে 4 দিয়ে ভাগ করছি কোয়ার্টাইলের ক্ষেত্রে, এবং 2 আর 4 কাটা গিয়ে আমরা n/2, যেটা মিডিয়ানের ফর্মুলাটা ব্যবহার করেছি ডিটেক্ট করার ক্ষেত্রে n/2 একই রকম। তো এই আমরা কোয়ার্টাইল গুলো এবং ডিসেল পার্সেন্টাইল বের করতে পারি, এবং আমি বলেছি সেকেন্ড কোয়ার্টাইল 5th ডিসেল 50th পার্সেন্টাইল মিডিয়ানের সমান, এবং অন্যান্যগুলি ইকুইটি আমরা হোল্ড করতে পারি এখানে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার অ্যাটেন্ডেন্স নিতে হবে। কি বলো ওয়াইড, অ্যাটেন্ডেন্স নেব? ওয়াইড কথা বলছো না? আর ক্লাসে স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্ট কম থাকে কেন? কি একদিন 2 দিন প্রথম দিকে দেখেছিলাম যে 60 আপ হয়ে যাচ্ছে, এখন দেখি 60 নিচে। স্যার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিলে ভালো হয়, 11টা থেকে ক্লাস আছে স্যার আমার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই আলপনা খাতুন 1, আলপনা স্যার ও ছিল মেবি নেট প্রবলেম। আচ্ছা, 2 আছো? 3? Yes, sir. 4? Yes, sir. 5? Yes, sir. 9? Yes, sir. 11? Yes, sir. 12? Yes, sir. 14? Yes, sir. 15? Present, sir. 17? Yes, sir. 18? স্যার ছিল, ডিসকানেক্টেড হয়ে গেছে মনে হয়। 19? স্যার আছি।
23, Yes, sir. 24, Yes, sir. 25, Present, sir. 26, Yes, sir. 27, Yes, sir. 29, 29. তো স্যার নেট প্রবলেম হতে পারে। এই জুবাইর কি খবর? এই জুবাইর নাই না? জুবাইর অ্যাবসেন্ট দিলাম। 31, Yes, sir. ইয়াকুব। আর 33, Yes, sir. 34, Yes, sir. 35, Yes, sir. 36, Yes, sir. 37, Yes, sir. 38, 38, স্যার ডিসকানেক্ট হয়ে গেছে স্যার বলুন। আচ্ছা ঠিক আছে। 38 দিলাম। আচ্ছা 39, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 44, Yes, sir. 45, Yes, sir. 48, Yes, sir. 50, 50। Yes, sir. অদ্ভুত ব্যাপার, বিভিন্ন দেশের নাম্বার থেকে ফোন আসে কেন আমার কাছে? অনেক দেশের। দাঁড়াও এটা ই করে দিই। হ্যাঁ, তারপর দেখো 50, Yes, sir. 51, 51, Yes, sir. 52, Yes, sir. 55, Yes, sir. 56, Yes, sir. 58, Yes, sir. 59, Yes, sir. 60, Yes, sir. 61, Yes, sir. 61 কে বলছি ইয়েস স্যার। স্যার আমি শুনছি। ঠিক আছে ঠিক আছে। 62, Yes, sir. 63 তাসমিনা দিয়েছি দিয়েছি 63। Yes, sir. আমার সামনে ইয়ে হয়তো সিলেক্ট হয়, একটু হাইলাইটেড হয়, অসুবিধা নাই, আমি বুঝতে পারি। 64, জয় দাস অ্যাবসেন্ট। 65, তানিয়া 65 নেই, অ্যাবসেন্ট। 67, তানবিরুল ইসলাম অ্যাবসেন্ট। স্যার 65 আছে স্যার, ওর ইয়া করতে পারতেছেন। 65 আছে? জি স্যার। আচ্ছা 65 দিচ্ছি, ঠিক আছে। জয় দাস কিন্তু এই যে 64 অ্যাবসেন্ট দিয়েছি, জয় দাস দেখছি না আমি। তানবিরুল 67 অ্যাবসেন্ট দিয়েছি। 70 তামজিদ ওয়াহিদ, এই তামজিদ ওর দেখছি না আমি। 70 আছে স্যার। আছে? তামজিদ স্যার। আছে? আছে স্যার। আচ্ছা। আব্দুর রব 72। স্যার ও স্যার হসপিটালে গেছে তো স্যার, ছিল মানে এখন আচ্ছা ছিল, ঠিক আছে দিলাম। ছিল ঠিক আছে, তাহলে দিচ্ছি। কিন্তু হসপিটালে গেল মানে না থেকে না স্যার ছিল স্যার, ও স্যার না ঠিক আছে ঠিক আছে। আমি কি যে করি, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা 73 বাইরের নাম্বার মনে হচ্ছে। 73 নেই। আসিফ হাসান 75। Yes, sir. 77, স্যার 73 স্যার ছিল, ও ডিসকানেক্ট হয়ে গেছে স্যার। আচ্ছা ছিল, দিয়ে দিলাম। 77, Yes, sir. 78, 78। মামা 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 সম্বন্ধে কি ধারণা? জান্নাতুল মামা তো দেখছি না। ওয়াহিদ মামা কি আছে? দেখা যাচ্ছে না স্যার। 79 রনি। Yes, sir.
81 হাবিব মোহিত Yes, sir. ওকে 82 আমি এই সমস্ত দায়িত্বটা একটু Yes, দোয়া sir. করো আমি মানে ছেড়ে দিতে পারলে বাঁচি আমার আর শান্তি লাগছে না 82 কাজী কাজী sir. জি স্যার হ্যাঁ ঠিক আছে 83 Yes, sir. 86 Yes, sir. ঠিক আছে 91 Yes, sir. সরি এই 91 তো দিচ্ছি কিন্তু এখানে 89 বাদ পড়েছে সিয়াম 89 আছো হাফিজুল ইসলাম সিয়াম স্যার আছে স্যার নেটওয়ার্ক প্রবলেম স্যার আচ্ছা ঠিক আছে সঞ্চিতা পাল 92 স্যার ওর স্যার নেট প্রবলেম স্যার। আচ্ছা ঠিক আছে এখন দেখো ইরফান আকবর 94 নেই স্যার ওর ইলেকট্রিসিটি চলে গেছে স্যার নেট প্রবলেম আচ্ছা ইলেকট্রিসিটি চলে গেছে মিরাজ আলিফ আছো আলিফ 99 আলিফের দেখছি না হ্যাঁ কোথায় আলিফ মিরাজ হাসান আলিফ নেই ওকে 1918 সালে শেখ ফরিদ অ্যাবসেন্ট নাজিয়া বিলকিস ইয়েস স্যার। সুমাইয়া খাতুন Yes, sir. আরাফাত সরকার 31 নেই আচ্ছা 34 ওর স্যার নেটওয়ার্ক প্রবলেম স্যার। ও ছিল স্যার হোস্টেল স্যার ছিল স্যার ফারাবি হাসান। আচ্ছা ফারাবি ছিল শরীফুল ইসলাম ইয়েস স্যার নাসরিন সুলতানা Yes, sir. অসিত কুমার মন্ডল ইয়েস স্যার সুমাইয়া জান্নাত সুমাইয়া জান্নাত 53